প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসে আমি ডক্টর মোহাম্মদ রাজু আহমেদ, সহযোগী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ। আমরা আজকে একাদশ দ্বাদশ শ্রেণী পৌরনীতি ও সুশাসনের প্রথম পত্র নিয়ে আলোচনা করব। আজকে আমরা যেসব বিষয় নিয়ে আলোচনা করব তা হলো পৌরনীতি ও সুশাসনের ক্রমবিকাশ, পৌরনীতি ও সুশাসনের গুরুত্ব এ সম্পর্কে আমরা আলোচনা করব। পৌরনীতির যে ক্রমবিকাশের আলোচনায় যদি আমরা দেখি যে আমরা সেই চক্রের নেকটাচেন ডিস্কেই আমরা দেখি যে এই পৌরনীতি সম্পর্কে যে রাষ্ট্রবিজ্ঞানীগণ বা তৎকালীন তাত্ত্বিকরা আলোচনা করেছেন যে নাগরিকের কি ভূমিকা থাকা উচিত, নাগরিক কেমন হওয়া উচিত, এই নিয়ে আলোচনা করেছেন। আমরা সক্রেটিসকে দেখেছি, সক্রেটিসও উনি আলোচনা করেছেন। আমরা দেখেছি যে প্লেটো এই পৌরনীতিতে বা নাগরিকের ভূমিকা কি হওয়া উচিত বা নাগরিক কি করা উচিত এই নিয়ে আলোচনা করেছেন। আমরা অ্যারিস্টটলকেও দেখেছি, তেমনি আমরা প্রাচীন কনফুসিয়াসকে নিয়ে দেখেছি। শুধু কনফুসিয়াসে নয়, আমরা ইভেন ভারতের ক্ষেত্রে দেখেছি যে কৌটিল্য নাগরিকের ভূমিকা নিয়ে আলোচনা করছেন। রাষ্ট্রের নাগরিক কেমন হবে, রাষ্ট্রের নাগরিকের ভূমিকা কি থাকা উচিত, এইসব নিয়ে বিষয় নিয়ে আলোচনা করেছেন। পরবর্তীতে আধুনিককালে এবং মধ্যযুগে এই পৌরনীতি বা নাগরিকের ভূমিকা নিয়ে আলোচনার আর যে বিস্তৃত আলোচনা বা তার ভূমিকা কি হওয়া উচিত, ভূমিকাগুলো নিয়েই ব্যাপকভাবে আলোচনা হচ্ছে। বিশেষ করে আমরা আধুনিককালে যে দেখেছি যে রাষ্ট্রবিজ্ঞানের জনক থেকে শুরু করে রুশো, তারপরে আমরা শিক্ষাবিদ জোহান হেনরি পেস্টালজি-কে আমরা দেখেছি যে এই বিষয় নিয়ে আলোচনা করছেন, পৌরনীতি নিয়ে আলোচনা করছেন। আমরা দেখেছি ফ্রয়েবেলকে এই পৌরনীতি বা নাগরিকের ভূমিকা কেমন হওয়া উচিত তা নিয়ে আলোচনা করেছেন। তো সুশাসনের ক্রমবিকাশ যদি আমরা আলোচনা করি তাহলে দেখব যে এটা একদম নতুন ধারণা না। সেই প্রাচীনকালে আমরা বিভিন্ন মনীষীদের লেখনীতে এই সুশাসনের ধারণাটা পাই। এর মধ্যে আমরা যদি দেখি যে কৌটিল্য তার অর্থশাস্ত্রে সুশাসনের ধারণা নিয়ে আলোচনা করেছেন যে শাসক কেমন হওয়া উচিত বা শাসকের ভালো শাসকের তার কেমন কেমন রোল থাকা উচিত, এটা নিয়ে আলোচনা করেছেন। আমরা গ্রিসে দেখেছি যে প্লেটো আদর্শ রাষ্ট্রের কথা বলেছেন এবং উত্তম শাসনের কথার জন্য আদর্শ শাসক কেমন হওয়া উচিত তার সেই নিয়ে আলোচনা করেছেন। অ্যান্ড আমরা অ্যারিস্টটলকে দেখেছি যে অ্যারিস্টটলও আলোচনা করেছেন জনকল্যাণকামী সরকার কেমন হবে, স্বাভাবিক সরকার। উনি বলছেন যে জনকল্যাণকামী সরকার হলো স্বাভাবিক সরকার, আর উনি আবার জনবিরোধী সরকারকে আবার বলছেন যে বিকৃত সরকার হিসেবে অভিহিত করেছেন। এটা তার পরবর্তীতে আমরা দেখেছি যে আধুনিককালেও এই সুশাসন নিয়ে, আধুনিককালের যে সূচনার দিক থেকে সুশাসন নিয়ে অনেকে আলোচনা করেছেন। আমরা দেখেছি যে জন লক আলোচনা করেছেন। জন লক বলছেন যে উত্তম রাষ্ট্র হবে সেই রাষ্ট্র যে রাষ্ট্র জনগণের জীবন, স্বাধীনতা, সম্পত্তির নিরাপত্তা দেয়, অর্থাৎ লাইফ, লিবার্টি এবং প্রপার্টিজের যে সেফটি নিশ্চিত করে সেই রাষ্ট্রটাই হলো উত্তম রাষ্ট্র বা সেই সুশাসন সেখানে রয়েছে। আমরা এই আধুনিককালে আমরা দেখেছি যে বৈজ্ঞানিক সমাজতন্ত্রের জনক কার্ল মার্কস উনি বলছেন যে সর্বহারার যে শ্রেণীর যে সরকার সেই সরকারই হলো উত্তম সরকার। তো বিশ শতকের শেষভাগে সারা বিশ্বব্যাপী নজিরবিহীন রাজনৈতিক পরিবর্তন ঘটার প্রেক্ষাপটে সুশাসনের একটা আধুনিক ধারণার উদ্ভব ঘটে। বিশেষ করে ইসলাম যুদ্ধের অবসানের পর আন্তর্জাতিক দাতা সংস্থা ও গ্রহীত দেশসমূহের মধ্যকার সম্পর্কে একটা নতুনভাবে সংজ্ঞায়িত হয়। এই সময় ঋণ সাহায্য দানের ক্ষেত্রে রাজনৈতিক সুবিধা বা পূর্বতন নিরাপত্তা ধারণাটির পরিবর্তে সাহায্য ধারণ সম্পর্কে অধিকতর দায়বদ্ধতা নিশ্চিত করার দাবি ওঠে উন্নত রাষ্ট্রের সরকার ও নাগরিকের কাছ থেকে। মূলত এই কারণেই যে এই সুশাসন কনসেপ্টটা রয়েছে। তো এখন বিশেষ করে স্নায়ুযুদ্ধের পরবর্তীতে যে ইউনিপোলার বিশ্ব ব্যবস্থার উদ্ভব হয়, সেই বিশ্ব ব্যবস্থায় দাতা সংস্থাগুলো কাদের এই যে তার যে তৃতীয় বিশ্বের বা উন্নত দেশগুলো যে সাহায্য দিবে সেটা কি কোন ক্রাইটেরিয়া ভিত্তিতে দিবে, সেই ক্রাইটেরিয়া বেসিসটা কি হবে, এটার ক্ষেত্রে অন্যতম অনুষঙ্গ হিসেবে সুশাসনকে অন্তর্ভুক্ত করেছে। তো এই ধারণাটা আমরা মূলত দেখি যে বিশেষ করে আমরা ইতিমধ্যে আলোচনা করেছি স্নায়ুযুদ্ধের পরবর্তীকালে এই ধারণাটার একটা ব্যাপক প্রসার ঘটে, ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। আমরা এই যে ম্যাপটা দেখেছি তখন যে স্নায়ুযুদ্ধকালীন সময়ে যে পৃথিবীটা দুইটা ভাগে বিভক্ত হয়েছিল সেই অবস্থাটা দেখতে পাচ্ছি।
আমরা কোল্ড ওয়ারের পরবর্তীতে দেখি যে মানে এটা কোল্ড ওয়ারের অন্তিম লগ্ন, সেটা আমরা দেখি যে এটা হলো ফল বার্লিন ওয়াল এর পতনের মাধ্যমে যে পূর্ব জার্মানি এবং পশ্চিম জার্মানির মধ্যে যে মধ্যকার যে বিবেকের যে প্রাচীর ছিল, প্রাচীর বার্লিন প্রাচীর, সেই বার্লিন প্রাচীর ভাঙার মাধ্যমে মূলত নতুন যুগের সূচনা হয়, কোল্ড ওয়ারের অবসান হয়। সে তার পরবর্তীতে এই সুশাসনের ধারণাটা আরো বিস্তৃত হয়। বিশ্বব্যাংক 1989 সালে আফ্রিকার অনুন্নয়নের কারণ অনুসন্ধান করতে গিয়ে একটা সমীক্ষা চালিয়েছিলেন, যে সমীক্ষাটার নাম দিয়েছেন সাব সাহারান আফ্রিকা ফ্রম ক্রাইসিস টু সাস্টেনেবল ডেভেলপমেন্ট। এই সমীক্ষায় মুখবন্ধে বিশ্বব্যাংকের তৎকালীন প্রেসিডেন্ট বারবারা কোনোভার প্রথম সুশাসন বা গুড গভর্নেন্স শব্দটা ব্যবহার করেন। এর মাধ্যমে মানে আধুনিক ধারণাটার উৎপত্তি বা আধুনিক ধারণাটার সূচনা হয়। আমরা পরবর্তীতে অনেকেই এই বিষয় নিয়ে আলোচনা করতে দেখেছি। আমরা বিশেষ করে সেনেগালের সাবেক রাষ্ট্রপতি আব্দুল দিউফের একটা বলছেন যে মানে তার কথায় এই সুশাসনটা কি, এটার একটা চমৎকার একটা কথা বলছে যে আফ্রিকা রিকোয়ার্স নট জাস্ট লেস গভর্নমেন্ট বাট বেটার গভর্নমেন্ট। মানে আমরা এর মধ্যে পুঁজিবাদী কনসেপ্ট একটা দেখেছি যে কোন সরকার উত্তম, সেই সরকার উত্তম যে সরকার কম শাসন করে, কিন্তু আব্দুল দিউফ আফ্রিকার পার্সপেক্টিভে বলছে যে না না না, এটা হবে না, এটা মানে আফ্রিকার দরকার হলো কম শাসন করা সরকার না, ভালো শাসন করা সরকার, মানে উত্তম সরকার দরকার, যে সরকার দায়বদ্ধ থাকবে জনগণের নিকটে, এমন একটা সরকার ব্যবস্থার কথা বলছে। আমরা বিশ্বব্যাংক এই ব্যবস্থাটাকে বা এই ধারণাটাকে আরো একটু আগে এগিয়ে নিয়ে গিয়েছেন। আমরা দেখেছি যে 1992 সালে বিশ্বব্যাংকের একটা প্রকাশনা, সেটা হলো গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট। এই গভর্নেন্স এবং ডেভেলপমেন্ট এই প্রকাশনা এই ধারণাটাকে আরেকটু ক্লিয়ার করে। এখানে বলা হচ্ছে যে দ্য ম্যানার ইন হুইচ পাওয়ার ইজ এক্সারসাইজড ইন দ্য ম্যানেজমেন্ট অফ কান্ট্রিজ ইকোনমিক্স অ্যান্ড সোশ্যাল রিসোর্সেস ফর ডেভেলপমেন্ট। এর পরবর্তীতে 1994 সালে বিশ্বব্যাংক এটাকে আরেকটু সুস্পষ্ট করে এই সুশাসন বলতে কি বোঝায়। সেক্ষেত্রে বিশ্বব্যাংক বলছেন যে নির্ভরযোগ্য, উন্মুক্ত, আলোকিত নীতি নির্ধারণী যা স্বচ্ছ, একটি পেশাগত মন্ত্রে উজ্জীবিত আমলাতন্ত্র, একটি নির্বাহী বিভাগ যা তার কাজের জন্য দায়বদ্ধ এবং সরকারি নীতি নির্ধারণে অংশগ্রহণকারী সিভিল সোসাইটি এবং সকল আইনের শাসনের অধীন এমন একটা শাসন ব্যবস্থা হলো সুশাসন। এটা খুব গুরুত্বপূর্ণ একটা ডেফিনেশন। যে ডেফিনেশন বা এখানে যে অনেকগুলো অ্যাসপেক্ট রয়েছে, এখানে যে এটা হলো স্বচ্ছ শাসন ব্যবস্থাটা কি হবে, উন্মুক্ত হবে, নির্ভরযোগ্য হবে, স্বচ্ছ হবে, এবং আমলাতন্ত্র কিরকম হবে বলছে পেশাগত মন্ত্র উজ্জীবিত একটা আমলাতন্ত্র। আর নির্বাহী বিভাগ কি হবে, নির্বাহী বিভাগ তার কাজের দায়বদ্ধ থাকবে এবং সরকারি নীতি নির্ধারণে সকলের অংশগ্রহণের সাথে সাথে সিভিল সোসাইটির অংশগ্রহণটাকে সে খুব গুরুত্বপূর্ণভাবে হাইলাইট করেছে। এবং সে হাইলাইট করেছে যে আইনের শাসন থাকতে হবে এমন একটা শাসন ব্যবস্থা। এটাই হলো পরবর্তীতে এই যে এখন পর্যন্ত 1994 সাল থেকে পরবর্তী 20 বছর বা 25 বছরে এই যে বিশ্বব্যাংকের যে কনসেপ্টটা দিয়েছেন, এটাই হলো সুশাসনের ধারণার একটা অন্যতম প্রতীক হয়ে রয়েছে। আমরা এখন আলোচনা করব পৌরনীতির গুরুত্ব। আমরা পৌরনীতি পাঠ করলে আমাদের কি সুবিধা হবে। আমরা এক নম্বর গুরুত্বপূর্ণ দিক হলো পৌরনীতি পড়লে আমরা সুনাগরিকতার শিক্ষা লাভ করব। আমরা উত্তম নাগরিক পেতে হলে আমাদের নাগরিকদের ভূমিকা কি হওয়া উচিত, কোন নাগরিককে আমরা সুনাগরিক বলবো, এবং সুনাগরিক হতে হলে আমাকে কি কি অধিকার এবং কর্তব্য পালন করতে হবে, এই শিক্ষাটা আমরা পৌরনীতি থেকে পেয়ে থাকি। আমরা পৌরনীতির মাধ্যমে, আমরা পৌরনীতি পাঠের মাধ্যমে আমরা দায়িত্ববোধ সৃষ্টি হয়। পৌরনীতি এটা মানে তাকে নলেজ দেয়, রাষ্ট্র, সরকার, শাসন ব্যবস্থা সম্পর্কে ধারণা দেয়, এবং এর সাথে সাথে নাগরিক হিসেবে আমার দায়িত্বটা কি রয়েছে সেটা সম্পর্কে সে আলোকপাত করে এবং সে একটা দিক নির্দেশনা দেয়। এই দিশাটা অনুযায়ী আমরা যদি কাজ করি তাহলে আমরা দায়িত্বশীল নাগরিক হিসেবে ভূমিকা রাখতে পারবো। এই দায়িত্ববোধ সৃষ্টিটা পৌরনীতির গুরুত্বপূর্ণ কাজ। পৌরনীতি অধিকার সচেতন করে। পৌরনীতিটাকে বলা হচ্ছে যে নাগরিকের অধিকার এবং কর্তব্যের বিজ্ঞান। নাগরিক কি কি অধিকার পাবে, এটা সমাজের কাছ থেকে, রাষ্ট্রের কাছ থেকে সে কি কি অধিকার পেতে পারে, তার সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক অধিকার কি, আরও স্পেসিফিক অধিকারগুলো সম্পর্কে, রাজনৈতিক অধিকার সম্পর্কে আমরা আরও স্পেসিফিকলি যদি বলি দেখি যে রাইট টু গ্রিভেন্স, রাইট টু ইনফরমেশন, এই যে এইভাবে ভেঙে 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 কী কী অধিকার সে পেতে পারে এই সম্পর্কে পৌরনীতি নাগরিককে সচেতন করে। ব্যক্তিত্ব বিকাশের জন্য পৌরনীতি খুব গুরুত্বপূর্ণ। আমরা একজন কমপ্লিট মানুষ হিসাবে গড়ে তোলার জন্য, একজন সুনাগরিক হিসেবে গড়ে তোলার জন্য পৌরনীতি পাঠের বিকল্প নেই। পৌরনীতি পাঠে রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি পায়। পৌরনীতি মানুষকে
এটা রাজনৈতিক বিভিন্ন আসপেক্ট, এটা রাজনৈতিক প্রতিষ্ঠান হতে পারে, রাজনৈতিক কার্যক্রম হতে পারে, এই দিকগুলো নিয়ে পরিণতি আলোচনা করে। এইসব বিষয়ে আলোচনা করার মাধ্যমে নাগরিককে রাজনৈতিকভাবে সচেতনতা বৃদ্ধি করে। সরকারের ভূমিকা সম্পর্কে জ্ঞান লাভের জন্য আমাদের পরিণতি পাঠ আবশ্যক। কেননা পরিণতি পাঠ করলে আমরা বুঝতে পারবো যে সরকার তার রাইট ট্র্যাকে আছে কিনা, সে গণতান্ত্রিক কিনা, অগণতান্ত্রিক আচরণ কিনা, এবং সরকারের কি করা উচিত অনুচিত, এই বিষয়গুলো পরিণতি পাঠের মাধ্যমে আমরা জানতে পারি। তারপরে আমরা জানতে পারি রাজনৈতিক সংগঠন সম্পর্কিত যে জ্ঞানগুলো আছে, সেই জ্ঞানগুলো আমরা এই পরিণতি পাঠের মাধ্যমে জানতে পারি। রাজনৈতিক সংগঠন বলতে আমরা বুঝি যে সরকারের যে বিভিন্ন সংগঠন রয়েছে, আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ, আমলাতন্ত্র, প্রেশার গ্রুপ, এগুলো সম্পর্কে আমাদের ধারণা হয়, সেমনি রাজনৈতিক দল সম্পর্কে ধারণা হয়। তো এর মাধ্যমে আমরা রাজনৈতিক সংগঠন সম্পর্কিত জ্ঞান হয়, এদের কার্যক্রম কি হয়, এদের কি করা উচিত অনুচিত, এই বিষয়গুলো আমরা পরিণতি পাঠের মাধ্যমে জানতে পারি। স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো কিভাবে গঠিত হয়, এর কি কাজ এবং এটার কার্যক্রমগুলো নিয়ে আমরা আলোচনা করতে পারি। পরিণতি পাঠের মাধ্যমে স্থানীয় উন্নয়নে নাগরিক তার ভূমিকা অনেক ব্যাপকভাবে বৃদ্ধি করতে পারে। কেননা নাগরিক স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো কোনগুলো, স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো কি কাজ করে এবং স্থানীয় সরকারের নাগরিক কিভাবে ভূমিকা রাখতে পারে, সেই জ্ঞান মূলত পরিণতি দিয়ে থাকে। এর ফলে পরিণতি পাঠের মাধ্যমে নাগরিক তার ভূমিকাটা সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা পায়, এবং এই স্বচ্ছ ধারণার মাধ্যমে সে তার ভূমিকাটা আরও বাড়াতে পারে, এবং সে তার যে যদি ভূমিকাটা স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোতে তার ভূমিকাটা যদি বাড়াতে পারে, তাহলে স্থানীয় উন্নয়নও ব্যাপকভাবে বৃদ্ধি পাবে, এবং স্থানীয় উন্নয়ন জনগণের সম্পৃক্ততা বৃদ্ধি পেলেই এটা মানে একটা কার্যকর বা একটা দক্ষ, এটা বা ইফেক্টিভ, একটা দুর্নীতিমুক্ত একটা স্থানীয় উন্নয়ন হওয়ার সম্ভাবনা থাকে। গণতন্ত্রের বিকাশে এই পরিণতি পাঠের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কেননা গণতন্ত্রটা কি, গণতন্ত্রটা কিভাবে অর্জন করা যায়, গণতন্ত্র রাখার, এটা টিকে রাখার কৌশলগুলো কি, শর্তগুলো কি, এই বিষয়ে পরিণতি জ্ঞান দান করে থাকে নাগরিককে। তাহলে নাগরিক যদি এই জ্ঞানগুলো লাভ করে, তাহলে সেই গণতন্ত্র সম্পর্কে বা গণতন্ত্রটাকে রক্ষা করার জন্য তার ভূমিকা সম্পর্কে আরও বেশি সচেতন হবে, এবং যা গণতন্ত্র বিকাশের জন্য সহায়ক হবে। এবং আন্তর্জাতিক সম্পর্ক বা আন্তর্জাতিক সংগঠন সম্পর্কে নাগরিক একটা ধারণা পেতে পারে পরিণতি পাঠের মাধ্যমে। এবং এই আন্তর্জাতিক সংগঠন, যে স্থানীয় আন্তর্জাতিক আমাদের আঞ্চলিক যে সংগঠনগুলো রয়েছে, তারপরে এবং বৈশ্বিক যে সংগঠন রয়েছে, জাতিসংঘ, এগুলো সম্পর্কে নাগরিক তার রোলটা বা তার সচেতন হওয়ার পরিধিটা বা মাত্রাটা আরও ব্যাপকভাবে বৃদ্ধি পেতে পারে। এবং আন্তর্জাতিক সম্পর্ক মেনটেন করার জন্য কি করা উচিত, নাগরিকের ভূমিকা থাকা কি হওয়া উচিত, এই বিষয়গুলো সম্পর্কে পরিণতি তার নলেজ দিয়ে থাকে। এবং পরিণতি শাসনতান্ত্রিক জ্ঞান দান করে থাকে। কেননা একজন নাগরিক, আমরা যে পরিণতি পাঠের মাধ্যমে সাংবিধানিক বিবর্তনগুলো নিয়ে আলোচনা করি, সংবিধানের বৈশিষ্ট্যগুলো নিয়ে সংবিধানের বিভিন্ন আঙ্গিক ব্যাপকভাবে বিশ্লেষণ করে আলোচনা করা হয়। তাহলে স্বাভাবিকভাবে শাসনতান্ত্রিক জ্ঞান পরিণতি পাঠের মাধ্যমে নাগরিকের বৃদ্ধি পেতে পারে। দেশপ্রেম বৃদ্ধি করার জন্য পরিণতি পাঠের গুরুত্ব অপরিহার্য। কেননা আমরা জানি যে এই পরিণতি পাঠ করলে নাগরিক তার ভূমিকাটা কি হওয়া উচিত, তার ভূমিকাটা বিস্তৃত ভূমিকা সম্পর্কে অবগত হয়, এবং সেই বিষয়ে তার রোল প্লে করে। পরিণতি সম্পর্কিত আলোচনার পরে আমরা এখন দেখি যে সুশাসন অধ্যয়নের গুরুত্ব আলোচনা করি। সুশাসন জ্ঞানের অপেক্ষাকৃত একটা নবীন শাখা। আমরা বলছি যে এই বিষয়টা গণতন্ত্রের চরম বিকাশের এই যুগে সুশাসন অধ্যয়নের গুরুত্ব অনস্বীকার্য, এবং অগ্রসর রাষ্ট্র এবং দাতা সংস্থাসমূহ তৃতীয় বিশ্বের রাষ্ট্রসমূহের ঋণ ও সাহায্য দানের ক্ষেত্রে সুশাসন ও উপস্থিতির বিষয়টা গুরুত্ব দিয়ে থাকে। সুশাসন শুধু রাজনৈতিক ক্ষেত্রের জন্য নয়, অর্থনৈতিক উন্নয়নের জন্য খুব গুরুত্বপূর্ণ। তাদের বিষয় না, এটা একটা স্থানীয় বিষয়ও বটে। এটা সুশাসনটা কেবলই জাতীয় বিষয় না, এটা ইভেন একদম গ্রাসরুট লেভেলের পর্যায়েরও বিষয়। তো এই সুশাসন থাকলে নাগরিক অনেক বেশি উপকৃত হবে। নাগরিক সরকারি যে সেবাগুলো বাধাহীনভাবে পাবে, কোনো ধরনের দুর্নীতিহীনভাবে পাবে, সে কোনো ধরনের ভোগান্তি ছাড়াই এই সেবাগুলো সে পেতে পারে। তাতে সুশাসন অধ্যয়ন করার গুরুত্ব খুবই গুরুত্বপূর্ণ। সুশাসন টিকে রাখার জন্য এটা খুব জরুরি বিষয়। কেননা সুশাসন কোন বিষয়গুলো, সুশাসনের আসপেক্টগুলো কি, এগুলো যদি না জানি, তাহলে নাগরিক সে যথাযথ রোল প্লে করতে পারবে না। অবাধ এবং তথ্য প্রবাহ ভিত্তিক একটা শক্তিশালী নাগরিক সমাজ গঠনের জন্য সুশাসন আবশ্যক। কেননা এই সুশাসন
এনকারেজ করে, উৎসাহিত করে যে এমন একটা সমাজ ব্যবস্থা গড়ে উঠুক বা এমন একটা রাষ্ট্র ব্যবস্থা, এমন একটা রাজনৈতিক ব্যবস্থা, অর্থনৈতিক ব্যবস্থা গড়ে উঠুক যেখানে এখানে তথ্যের অবাধ প্রবাহ থাকবে, তথ্য কোনো বাধাহীনভাবে প্রবাহিত হবে এবং নাগরিক সকল বিষয়ে তার জ্ঞান থাকবে। এই যে তথ্যের অবাধ প্রবাহ থাকলেই কেবল নাগরিক তার ভূমিকাটা আরও ব্যাপক করতে পারবে এবং এই প্রত্যেকটা বিষয় স্বচ্ছ হবে, জোরালো হবে। নাগরিক এবং সরকারের মধ্যে যে অদৃশ্য দেয়াল রয়েছে তা দূর করার জন্য সুশাসন অপরিহার্য। নাগরিক এবং সরকার তার যুগোপযোগভাবে কাজ করতে হবে। তার সরকারের উদ্দেশ্য হলো নাগরিকের সেবা প্রদান করে থাকা। যে নাগরিকদেরকে সেবা প্রদান করবে সেই নাগরিক যদি তার সেবা সম্পর্কিত নলেজ না থাকে এবং সরকার তার ভূমিকাটা কী হওয়া উচিত, কতটুকু হওয়া উচিত, স্বচ্ছ কতটুকু হওয়া উচিত, এই জিনিসগুলো যদি না জানে তাহলে আসলে সত্যিকার অর্থে নাগরিক ভালো উপকৃত হতে পারবে না এবং নাগরিকের ভোগান্তিও কমবে না। সরকার এটা ডার্ক সাইড থেকে কাজ করবে, সরকার একটা অবসকিউর অবস্থায় থাকবে, একটা রহস্যময় ভূমিকা থাকলে এটা সরকারের জন্য এটা শুভকর হয় না। নাগরিক এটা উন্নত সেবা নিশ্চিত করার জন্য, নাগরিকের উন্নত সেবা নিশ্চিত করার জন্য সুশাসন অধ্যয়ন করা জরুরি। কেননা নাগরিকের উন্নত সরকারি সেবা নিশ্চিত করার জন্য যত আগে যে বিষয়গুলো দরকার অপরিহার্য এগুলো সুশাসন অধ্যয়নের ফলে আমরা জানতে পারি। আমাদের থাকতে হবে তথ্যের অবাধ প্রবাহ থাকতে হবে, নাগরিকের যে সনদ থাকতে হবে, সিটিজেন চার্টার যেটা বলেছে, সিটিজেন চার্টার থাকতে হবে। এই বিষয়গুলো যদি থাকে তাহলেই নাগরিক উপকৃত হতে পারবে। তার নাগরিক সরকারি সেবাটা একদম ভোগান্তিহীন সরকারি সেবা, একদম মানে ভালো মানের সরকারি সেবা সে পেতে পারে। তাই নাগরিকের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াটাকে সুশাসন উৎসাহিত করে। সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া যদি নাগরিকরা অংশগ্রহণ করে, ব্যাপকভাবে অংশগ্রহণ করে, তাহলে এই সিদ্ধান্তগুলো অনেক কার্যকর, দক্ষ এবং টেকসই সিদ্ধান্ত হয়। এটা জনগণের মধ্যে কোনো ধরনের বৈষম্য সৃষ্টিকারী সিদ্ধান্ত হয় না। তো স্বাভাবিকভাবে সুশাসন অধ্যয়নের মাধ্যমে আমরা এগুলো জানতে পারি। শাসন ক্ষেত্রে স্বচ্ছতা প্রতিষ্ঠা হয়, ইতিমধ্যে আমরা আলোচনা করছি, নানাভাবে আলোচনা করেছি যে সুশাসনের মাধ্যমে আমরা শাসন ক্ষেত্রে স্বচ্ছতা প্রতিষ্ঠা করা সম্ভব হয়। কেননা সুশাসন তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করে, কোনো ধরনের ডার্কে রাখা বা নাগরিককে কোনো ধরনের তথ্য প্রদান না করা এটা সুশাসনের নীতি বিরোধী। এতে সুশাসন নিশ্চিত করতে হলে শাসন ক্ষেত্রে স্বচ্ছতা করতে হবে এবং এটার জন্যই আমাদের সুশাসন আবশ্যক এবং দুর্নীতিমুক্ত শাসন প্রতিষ্ঠার জন্য সুশাসন দরকার। এই সুশাসন অধ্যয়ন দরকার। দুর্নীতিমুক্ত সুশাসন বিষয়টা যদি আমরা পাঠ করি তাহলে আমরা জানতে পারবো যে রাষ্ট্র দুর্নীতিমুক্ত কিভাবে থাকতে পারে। তো এই বিষয়গুলো আমরা সুশাসন অধ্যয়ন ছাড়া জানতে পারবো না। দরিদ্র এবং প্রান্তিক জনগোষ্ঠীকে যে সুশাসন যদি নিশ্চিত করা যায় বা সুশাসন যদি অধ্যয়ন করা যায় তাহলে এদের মধ্যে যে পার্থক্য, বৈষম্য রয়েছে প্রান্তিক জনগোষ্ঠী এবং দরিদ্র জনগোষ্ঠীর সাথে, যে কেন্দ্রে যে জনগোষ্ঠী থাকে বা ধনী যারা থাকেন তাদের যে বৈষম্য, এই বৈষম্য লাঘব করা অনেক সম্ভবপর হয়। কেননা সুশাসনের মাধ্যমে সুশাসন যদি প্রতিষ্ঠা হয় তাহলে আমরা তথ্যের অবাধ প্রবাহ থাকবে। ধনী কেন ধনী বা দরিদ্র কেন দরিদ্র, অধিকতর দরিদ্র বা তার কি মেজার নেওয়া উচিত, এই বিষয়গুলো নিয়ে উন্মুক্ত ডিসকাশন হয়। এটা ব্যাপক জনগণের অংশগ্রহণ থাকে এবং তথ্য অবাধ প্রবাহ থাকে। সরকারের জবাবদিহিতা, দায়বদ্ধতা এগুলো নিশ্চিত করলেই কেবল এই প্রান্তিক এবং দরিদ্র জনগোষ্ঠী যে তাদের যে অবস্থার, এই অবস্থার উন্নতি ঘটাতে সক্ষম হবে। এবং অর্থনৈতিক ব্যবস্থাপনা সুশৃঙ্খলতা আনয়নের জন্য সুশাসন অপরিহার্য। সুশাসন নিশ্চিত করে যে কার্যকর একটা দক্ষ শাসন ব্যবস্থা, কার্যকর এবং দক্ষ শাসন ব্যবস্থা হলো এখানে অর্থনৈতিক ব্যবস্থাপনাও কার্যকর এবং দক্ষ হতে হবে। দ্বিতীয়ত স্বচ্ছ হতে হবে, জনগণের অংশগ্রহণ থাকতে হবে, সকল প্রকার তথ্য উন্মুক্ত থাকতে হবে। তাহলে এই অর্থনৈতিক ব্যবস্থাপনার সুশৃঙ্খলতা আসবে। সুশৃঙ্খলতা আসলে এর সুবিধা সকল নাগরিক পাবে। আর এটা সুশাসন অধ্যয়নের মাধ্যমে আমরা নিশ্চিত করতে পারি। সুশাসন আইনের শাসন নিশ্চিত করে। আইনের শাসন মানেই হলো, আমরা ইতিমধ্যে আলোচনা করেছি যে আইনের শাসন মানে হলো আইনের দৃষ্টিতে সবাই সমান, বিনা কারণে কাউকে গ্রেফতার করা যায় না, বিনা বিচারে কাউকে আটক রাখা যায় না, বা এমন একটা নাগরিক বৈষম্যহীনভাবে সমানভাবে ট্রিট হয়। এই বিষয়টা সুশাসন নিশ্চিত করে। সুশাসন অধ্যয়নের মাধ্যমে
আমরা এই আইনের শাসন বলতে কি বুঝি এবং এটা নিশ্চিত করার উপায়গুলো কি, এই বিষয়গুলো আলোচনা করতে পারি। সো আইনের শাসন নিশ্চিত করার ক্ষেত্রেও সুশাসনের গুরুত্ব অনস্বীকার্য। এটা সুশাসন দায়বদ্ধতা নিশ্চিত করে, জনগণের প্রতি যে সরকারের বা শাসন বিভাগের যে দায়বদ্ধতা রয়েছে সেটা সুশাসন ইঙ্গিতে এবং সুশাসন এটা বাস্তবায়ন করার জন্য বলে। যদি সুশাসন থাকে, সুশাসন যে এই সুশাসন যদি থাকে তাহলেই কেবল জনগণ এর প্রতি শাসকরা দায়বদ্ধ থাকে এবং তাদের প্রত্যেকটা প্রতিনিয়ত কাজের জন্য ব্যক্তিগতভাবে এবং সামষ্টিকভাবে জবাবদিহি করতে বাধ্য থাকে। সুশাসন বিকেন্দ্রীকরণকে উৎসাহিত করে। সুশাসন বিকেন্দ্রীকরণকে উৎসাহিত করে। আমরা বিকেন্দ্রীকরণ বলতে বোঝাই যে এমন একটা অবস্থা যেখানে একদম প্রান্তে ক্ষমতাটা ছেড়ে দেওয়া, প্রান্তের যে প্রতিষ্ঠানগুলো রয়েছে এই প্রতিষ্ঠানগুলোকে কার্যকর রাখা এবং এদের যে ফাংশনাল রেভলিউশন বলে, যে এটা কাজের বন্টন এবং কার্য বাস্তবায়নের জন্য যে আর্থিক সক্ষমতা, সেই সক্ষমতাকে উৎসাহিত করে। সুশাসন অধ্যয়নের মাধ্যমে আমরা এই বিষয়গুলো নিশ্চিত করা যায় কিভাবে, এটাও আমরা জানতে পারি। আর এগুলো নিশ্চিত করতে পারলেই জনগণ উপকৃত হবে। আর বিকেন্দ্রীকরণ জনগণ উপকৃত হওয়ার একটা অন্যতম গুরুত্বপূর্ণ কৌশল বটে। সামগ্রিকভাবে সুশাসন সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ক্ষেত্রে একটা ইতিবাচক ভূমিকা রাখে। এটা মানে সুশাসন ইটসেলফ ইতিবাচক। সুশাসন আমরা বলছি যে সুশাসন এট এ টাইমে এটা একটা লক্ষ্য বা উদ্দেশ্য এবং এটা আবার উপায়ও। সুশাসনের মাধ্যমেই সুশাসন অর্জন করতে হবে। যে পদ্ধতিগুলো আমরা অনুসরণ করব সেই পদ্ধতিগুলো সুশাসনের অন্যতম অংশ। আমরা লক্ষ্য করব আমরা এই বিষয়গুলোই, মানে আমাদের টার্গেটও এই বিষয়গুলো অর্জন করা, মানে সুশাসন অর্জন করা। এই জন্য বলা হয় যে সুশাসন এট এ টাইমে এটা একটা লক্ষ্য এবং উপায়। তো সুশাসনের মাধ্যমে আমরা সামাজিক এবং রাজনৈতিক, অর্থনৈতিক এই সকল ক্ষেত্রে একটা ইতিবাচক একটা পরিবর্তন কামনা করতে পারি। এবং এর মাধ্যমে এই রাজনৈতিক ক্ষেত্রে বলো, অর্থনৈতিক ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে একটা বৈষম্যহীন, ভোগান্তিহীন সরকারি সেবা নিশ্চিত করা সম্ভব হয়, যার উপকার আর ভোগী হয় প্রান্তের জনগণ থেকে শুরু করে প্রতিটা নাগরিক এর উপকার ভোগী হয়। তো সুশাসনের গুরুত্ব অনস্বীকার্য। আজকের মতো এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদ থাকবে। আগামী ক্লাসে আমরা আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।